হ্যালো, ওয়েলকাম এভরিবডি। তাহলে যে চ্যাপ্টার কন্টিনিউ চলছিল, যেটাতে আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। তো যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে ইনসিটু ও এক্সিটু রিজার্ভেশনের কি ডিফারেন্স, এবং ইনসিটু রিজার্ভেশনের ভেতরে দুটো টপিক আমরা সেখানে পড়েছিলাম। একটা হচ্ছে ন্যাশনাল পার্ক আর স্যাংচুয়ারি এবং এদের ডিফারেন্স। আমি বলেছিলাম যে ন্যাশনাল পার্ক হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেগুলেটেড জায়গা, যে জায়গাটা সাধারণত একটু বড় হয় স্যাংচুয়ারির থেকে, এবং সেখানে বেশি পরিমাণে বায়োডাইভার্সিটি রিচ হয় স্যাংচুয়ারির তুলনায়। আর উল্টো দিকে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট রেগুলেটেড একটা জায়গা, যে জায়গায় সাধারণত অল্প সংখ্যক কোনো এন্ডেমিক বা কমে আসছে এরকম যদি একটাও প্রাণী সেখানে থাকে, তাহলে সেই জায়গাকে রেস্ট্রিক্টেড করা হয় স্টেট গভর্নমেন্ট কর্তৃক, রাজ্য সরকার কর্তৃক। তো এই ইনসিটু রিজার্ভেশনেরই আর একটা মাধ্যম হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, একে বাংলাতেও বায়োস্ফিয়ার রিজার্ভই বলা হয়। কি এই বায়োস্ফিয়ার রিজার্ভ? ওয়ার্ল্ডের একটা বডি আছে যেটাকে বলা হয় ইউনেস্কো। কি তার ফুল ফর্ম? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা সংস্থা। সেই ইউনেস্কো 1971-এ একটা প্রোগ্রাম চালু করেছিল, যাকে বলা হয় ম্যানন বায়োস্ফিয়ার প্রোগ্রাম, MAB, ম্যানন বায়োস্ফিয়ার প্রোগ্রাম। সেই প্রোগ্রামের আওতায় ম্যানন বায়োস্ফিয়ার প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আওতায় এই বায়োস্ফিয়ার রিজার্ভ কনসেপ্ট এসছে, যেখানে ওয়ার্ল্ডের যে জায়গাগুলোতে বায়োডাইভার্সিটি রিচ, যেখানে বেশি পরিমাণে বায়োডাইভার্সিটি রিচ মানে হচ্ছে, আমি বলেছি যে বায়োডাইভার্সিটি হচ্ছে সেই জিনিস যে কোনো জায়গার প্রজাতির সংখ্যা, উদ্ভিদ ও প্রাণী মিলে সেটাকে ওই স্থানের বায়োডাইভার্সিটি বলা হয়। তাহলে এরকম জায়গাগুলোকে সিলেক্ট করা হয়েছে যেখানে বেশি সংখ্যক টাইপের উদ্ভিদ এবং বেশি সংখ্যক টাইপের প্রাণী পাওয়া যায়। তাহলে সেই জায়গাগুলো বায়োডাইভার্সিটি রিচ হবে। যে জায়গা থেকে ভেরিয়াস টাইপের উদ্ভিদ পাওয়া যাচ্ছে, বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে সেটা তো একটা ব্যাপার, কিন্তু বেশি টাইপের পাওয়া যাচ্ছে, বেশি প্রকারের পাওয়া যাচ্ছে। তো এরকম জায়গাগুলোকে সিলেক্ট করে এই ম্যানন বায়োস্ফিয়ারের আন্ডারে ডিমার্কেশন করা হয়েছে। সেই রেস্ট্রিক্টেড জায়গাগুলোকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এর উদ্দেশ্য, এই বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্ক প্রোগ্রাম চালু করার উদ্দেশ্য ছিল হচ্ছে চারটে। একটা হচ্ছে সংরক্ষণ বা কনজারভেশন। তো পুরো বায়োডাইভার্সিটি রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশনের পদ্ধতিটাই তো হচ্ছে সংরক্ষণ করার, যে বায়োডাইভার্সিটি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকে থাকে, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারাও যেন পৃথিবীর এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারে এবং স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। আমরাই যদি সেটাকে নষ্ট করে দিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটা থাকবে না, ফলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, পুরো পৃথিবীটাই তখন অন্ধকার অ্যাকচুয়ালি। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম চালু করে সেখানে রেস্ট্রিক্টেড করে সেখানে অবস্থিত গাছ এবং প্রাণী সম্পদকে বাঁচানো, মানে কনজারভেশন করা হচ্ছে একটা এর বড় উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে গবেষণা করা, সায়েন্টিফিক রিসার্চ সেখানে চালু করা। গবেষণা করা একটা উদ্দেশ্য। সেখানে বিভিন্ন রিসার্চাররা, যা বায়োডাইভার্সিটি রিলেটেড সায়েন্টিস্ট আছে, তারা সেখানে গিয়ে কী করে প্রজাতি
অবলুপ্ত হয়ে যাচ্ছে তার কারণ অনুসন্ধান করা, বা কী করে প্রজাতিকে টিকিয়ে রাখা যায়, বা কী ন্যাচারাল চেঞ্জ হচ্ছে, এই সমস্ত গবেষণা সেই সমস্ত জায়গায় করার জন্যে প্রচুর পরিমাণে সায়েন্টিস্ট থাকে। তো এই রিসার্চ করা, সেই জায়গাটাকে রেস্ট্রিক্টেড করে সংরক্ষণ করে সেই জায়গায় রিসার্চ চালু করা, সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ চালু করা, গবেষণামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। 3 নম্বর হচ্ছে এডুকেশনাল পারপাস আছে, একটা শিক্ষা পারপাস আছে। যে শিক্ষা কি জিনিস, যে সেই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম চালু করে সেই জায়গায় অবস্থিত মানুষদেরকে এই বায়োস্ফিয়ার প্রোগ্রামের আওতায় আনা এবং তাদেরকে বোঝানো যে তোমরা যে জায়গায় বাস করছো এই জায়গার যথেষ্ট গুরুত্ব আছে, এই জায়গায় প্রচুর পরিমাণে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী আছে তারা পৃথিবীর সম্পদ। তো এদেরকে পুরোপুরি অসচেতন উপায়ে ধ্বংস করা ঠিক নয়, তাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং তাদেরকে অ্যাওয়ার করা, এডুকেশনালভাবে তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো যে সেই জায়গার সম্পদ কীভাবে ব্যবহার করতে হবে, যাতে আনসাইন্টিফিক ওয়েতে তারা ব্যবহার করে রিসোর্স নষ্ট না করে ফেলে। তো এই শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভের আর একটা উদ্দেশ্য ছিল। 4 নম্বর হচ্ছে বাস্তু বিকাশ বা এনভায়রনমেন্টাল যে উপকারিতা। বিকাশ মানে হচ্ছে ডেভেলপমেন্ট, বাস্তু মানে হচ্ছে ইকোলজি বা এনভায়রনমেন্ট। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম চালু করে সেখানকার যে উদ্ভিদ এবং প্রাণী সম্পদকে বাঁচিয়ে আমরা কি পাবো? আমরা সেখানকার পৃথিবীর এনভায়রনমেন্টকে ডেভেলপ করতে পারবো, আমরা ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট পাবো। ইকোলজি যত সাস্টেন থাকবে তত পৃথিবী ততদিন সুস্থ থাকবে। তো এটা একটা কিন্তু উদ্দেশ্য ছিল। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাকচুয়ালি 3টে ভাবে ভাগ করা হয়। যে কোনো বায়োস্ফিয়ার রিজার্ভকে 3টে ভাবে ভাগ করা হয়। একদম যে কোনো বায়োস্ফিয়ার রিজার্ভের ভিতরের যে অঞ্চল তাকে বলা হয় কোর রিজিয়ন, কোর জোন বলা হয়। জোন মানে হচ্ছে অঞ্চল, কোর মানে হচ্ছে, ধরো একটা উদাহরণই দিই, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটাই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এবং সেটা হচ্ছে কিন্তু সুন্দরবন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা জুড়ে আছে, যার বেশিরভাগ অঞ্চলটা আছে হচ্ছে বাংলাদেশে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সুন্দরবন কিন্তু একটা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের ক্ষেত্রেও সুন্দরবন এক্সাম্পল দিয়েছিলাম, আবার সুন্দরবন কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেও আসে, ফলে সুন্দরবন কিন্তু দুটোই আছে। যে কোনো যখন এইসব ওয়ার্ল্ডের বডিগুলো কোনো রেস্ট্রিক্টেড করে, যে কোনো কনজারভেশনের আওতায় আনা হয়, যেরকম ইউনেস্কো কর্তৃক ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম আছে, যেরকম হটস্পট আছে, তো এই সমস্ত প্রোগ্রামগুলো যখন চালু করা হয় তখন সব কান্ট্রি চায় যে তাদের অঞ্চলকে তুলে ধরার, যে আমাদের এই অঞ্চলে অনেক ডাইভার্সিটি আছে, এটা এই প্রোগ্রামের আওতায় আসা উচিত, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আওতায় আসা উচিত। এবং আমাদের ভারতবর্ষ কিন্তু যথেষ্ট বায়োডাইভার্সিটি রিচ, যে কোনো কান্ট্রিতে তুলনামূলক যদি আমরা পাকিস্তান আফগানিস্তানের দিকে দেখি তাহলে সেগুলো কিন্তু মরুভূমি প্রবণ অঞ্চল, সেখানে খুব গরম। কিন্তু আমাদের ভারতবর্ষে যদি তাকাই সেখানে কিন্তু গাছপালা সমন্বয়ে, মানে প্রচুর পরিমাণে নদী এবং গাছপালা অবস্থিত, সেই জন্য আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলগুলো কিন্তু বায়োডাইভার্সিটি রিচ। এবং এই কারণেই কিন্তু অতীতে সুদূর বিভিন্ন বিদেশ থেকে প্রচুর পরিমাণে ভারতের উপর আক্রমণ ঘটেছে এই বায়োডাইভার্সিটিকে লুট করার জন্য। তো যেখানে বলছিলাম, যে কোনো বায়োডাইভার্সিটি রিচ অঞ্চলকে ইউনেস্কো যদি তার কন্ডিশনগুলো স্যাটিসফাইড করে তাহলে সে বায়োস্ফিয়ার বলে ঘোষণা করে। তো পশ্চিমবঙ্গের মধ্যে এরকম একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন। যে কোনো বায়োস্ফিয়ার রিজার্ভের একটা একদম কোর রিজিয়ন হয়, যে সেন্ট্রাল জোন, সেখানে কেউ প্রবেশ করতে পারে না, সব কিছু নিষিদ্ধ, কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র সেই অঞ্চলে প্রাণীদের একটা ফ্রি রিজিয়ন দেওয়া হয়, যে তারা তাদের মতন করে বাঁচতে পারে, এরকম একটা জায়গা যেখানে কেউ ডিস্টার্ব করবে না।
কোর রিজিয়ন মানে একদম সেন্ট্রাল রিজিয়ন যে কোনো বায়োস্ফিয়ার রিজার্ভের, তার ঠিক বাইরেই থাকে হচ্ছে বাফার রিজিয়ন। এই বাফার রিজিয়নেও যথেষ্ট প্রোটেক্টেড, সেখানে যে কোনো মানুষ এন্টার করতে পারে না, কিন্তু রিসার্চ পারপাস সায়েন্টিস্টরা প্রবেশ করতে পারে এবং সেই অঞ্চলের প্রোটেকশনের দায়িত্বে থাকা বনকর্মীরা প্রবেশ করতে পারে। বিভিন্ন শিক্ষামূলক কাজ, গবেষণা এবং সম্পদের ব্যবহার, এই সমস্ত পারমিশন এই বাফার রিজিয়নে দেওয়া আছে। তার বাইরে মানে একদম বাইরের দিকের রিজিয়নগুলো, যেগুলো বায়োস্ফিয়ার রিজার্ভের একদম শেষ অঞ্চল, তাকে বলে হচ্ছে ট্রানজিশন অঞ্চল, ট্রানজিশন রিজিয়ন বা ট্রানজিশন জোন। যে অঞ্চলে কিন্তু সাধারণত সেই বন অঞ্চলে বসবাসকারী আদিবাসী এরা সাধারণত বসবাস করে, যেখানে মানুষের প্রবেশে অতটা রেস্ট্রিকশন নেই, প্রবেশ করতে পারে। তো এই জায়গাগুলো হচ্ছে বন অঞ্চলের শেষ ভাগ, যেখানে সেখানকার স্থানীয় মানুষ টানুষ যারা বসবাস করে এবং তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো হয় যাতে বনভূমি কী করে তারা ব্যবহার করতে পারে, কী করে ব্যবহার করে তারা বেশি দিন বেঁচে থাকতে পারবে, এইগুলো সব এই অঞ্চলে অ্যালাউ করা আছে। তো যে কোনো বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটে অংশ হয়, একটা কোর রিজিয়ন, বাফার রিজিয়ন, ট্রানজিশন জোন বা রিজিয়ন। এবং সাথে সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে এই যে 1971-এ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম চালু করা হয়েছিল, তারপরে কয়েক বছর লেগে গেছিলো যে কোন কোন অঞ্চলগুলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের প্রোগ্রামের আওতায় আনা উচিত এবং কোনগুলোকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা উচিত। এবং এইগুলো করার পরে ভারতবর্ষ মানে ইন্ডিয়াতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছিল হচ্ছে 1986-এ, সেটা হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চল। কোথায় আছে? তামিলনাড়ু ও কেরলে আছে। এই দুটো রাজ্য মিলে অবস্থিত নীলগিরি মাউন্টেন রেঞ্জ, নীলগিরি পার্বত্য অঞ্চল, সেখানে খুবই বায়োডাইভার্সিটি রিচ। সেটা কিন্তু প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে হয়েছিল। তাছাড়াও আসামের মানস বায়োস্ফিয়ার রিজার্ভ, উড়িষ্যার সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, এরকম করে একাধিক বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যেগুলো কয়েকটা মেনগুলো জেনে রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আর একটা ইনস্টিটিউট রিজার্ভেশন, যেটা একটা বিগ ওয়েতে কনজারভেশন করা হয়, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, যেটাকে বলা হয় হটস্পট। তো কি এই হটস্পট? আমরা সবাই মোবাইলের হটস্পট সম্পর্কে জানি, কিন্তু তার সঙ্গে সিমিলারিটি খুবই কম। এটা হচ্ছে বায়োডাইভার্সিটিক্যাল হটস্পট, বায়োডাইভার্সিটির হটস্পট। কী জিনিস? প্রথম একজন বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988-এ এই হটস্পটের কনসেপ্ট চালু করেছিল, যেখানে বলা হচ্ছে পৃথিবীর সেই সমস্ত অঞ্চলগুলো, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ, পৃথিবীর সেই সমস্ত অঞ্চলগুলো যেখানে একদম পুরনো যুগ থেকে ভেরিয়াস টাইপের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বাস করছে, যেগুলোর সংখ্যা মানে প্রজাতির সংখ্যা সেখানে খুবই অত্যধিক, কিন্তু ওয়ার্ল্ডের অন্য কোথাও সেটা পাওয়া যাচ্ছে না, ওই জায়গাতেই রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে কি বললাম? যে উদ্ভিদগুলোর সংখ্যা পৃথিবীতে আর কোথাও নেই, ওই জায়গাগুলোতেই আছে, মানে তার সংখ্যা কমে এসছে। তো এরকম বিলুপ্তপ্রায় প্রজাতি এই রিজিয়নগুলোতেই পাওয়া যাচ্ছে। এরকম বিলুপ্তপ্রায় প্রজাতির সংখ্যা অত্যধিক হতে হবে, মানে একটা দুটো নয়, অ্যাটলিস্ট বলা হচ্ছে যে 1500 1500 টাইপের যদি ভাস্কুলার প্লান্ট, যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, ওই রিজিয়নগুলোতেই রেস্ট্রিক্টেড, যদি পাওয়া যায় তাহলে সেই জায়গাকে হটস্পট হিসেবে ঘোষণা করা যাবে। এবং 2 নম্বর শর্ত হচ্ছে যে সেই প্রজাতিগুলোই সেখানে বেশি করে থাকতে হবে, যেগুলো নিকট ভবিষ্যতে মানে অদূর ভবিষ্যতে বিলুপ্তপ্রায় হয়ে যেতে পারে, মানে আর না থাকতে পারে, এন্ডেমিক এন্ডেঞ্জার্ড স্পিসিস এগুলোকে বলা হয়।
বিলুপ্তপ্রায় প্রাণী বা উদ্ভিদ, এরকম জায়গাগুলোকে ডিমার্কেটেড করে, মানে নির্দেশ করে যে এই রিজিয়নেই এগুলো মেনলি পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে হটস্পট কি? পৃথিবীর যেসব অঞ্চলে প্রজাতির আঞ্চলিক সীমাবদ্ধতা বৈচিত্র্যতা বর্তমান, সেখানে বেশি পরিমাণে উদ্ভিদ বা প্রাণীর প্রজাতি পাওয়া যাচ্ছে যেগুলো বিপদগ্রস্ত, মানে অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে বিলুপ্তপ্রায় হয়ে যেতে পারে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। তাহলে হটস্পট হওয়ার দুটো শর্ত, একটা হচ্ছে সেখানে 1500 টাইপের ভাস্কুলার প্লান্ট অ্যাটলিস্ট থাকতে হবে, প্রজাতির 1500 টাইপের প্রজাতির সংখ্যা সেখানে অ্যাটলিস্ট থাকতে হবে, প্লাস সেখানে প্রজাতিগুলি বেশিরভাগগুলি এন্ডেঞ্জার্ড হতে হবে বা বিলুপ্তপ্রায় হতে হবে, যেগুলো অদূর ভবিষ্যৎ খুবই তাড়াতাড়ি সেগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো এরকম জায়গা পৃথিবীতে দেখে দেখে সিলেক্ট করে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং বলা হচ্ছে যে বর্তমানে পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে 36, +2 হয়েছে, 34 ছিল, এখন 36 হটস্পটের বর্তমান সংখ্যা। সাথে সাথে এটাও আমাদেরকে জানতে হবে ভারতবর্ষ বা ইন্ডিয়াতে কিন্তু হটস্পটের সংখ্যা 4টে আছে। কি কি? একটা হচ্ছে ইস্টার্ন হিমালয়, দুই নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, তিন নম্বর হচ্ছে ইন্দো বার্মা হটস্পট, 4 নম্বর হচ্ছে সুন্দারল্যান্ড হটস্পট। এই 4টে হটস্পট কিন্তু ভারতবর্ষে অবস্থিত। এগুলো কোথায় পাওয়া যায়? মোটামুটি যদি আমি ভারতবর্ষের মানচিত্রকে দেখি, একটা এভারেজ অ্যাপ্রক্সিমেটলি যদি ভারতবর্ষের মানচিত্র ওয়াইজ দেখি, তাহলে বলছি যে ইস্টার্ন হিমালয় এই রিজিয়নগুলোতে যেটা নেপালেও আছে, যেটা ভুটানেও আছে, এবং ভারতবর্ষের উত্তরাখণ্ড এই সমস্ত রিজিয়নগুলোতে আছে, সেটাকে বলা হবে ইস্টার্ন হিমালয়। এটা একটা হটস্পট। 2 নম্বর ভারতবর্ষের বড় একটা হটস্পট হচ্ছে যেটা মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এই রিজিয়নগুলোতে গেছে, সেগুলোকে বলা হবে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট। এটা একটা হটস্পট রিজিয়ন। আমরা ভূগোলে পড়ে এসেছি যে পশ্চিম ঘাট পর্বতমালা, এটা পূর্ব ঘাট পর্বতমালা, তো পশ্চিম ঘাট পর্বতমালাটা কিন্তু একটা হটস্পট। এছাড়া এই যে ভুটানের কিছু রিজিয়ন ও বার্মার কিছু সাইট, এগুলোকে ইন্দো বার্মা হটস্পট বলা হয়, তার মধ্যে আমাদের ভুটানের রিজিয়ন রয়েছে। আর এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে,
সেটাকে সুন্দরল্যান্ড হটস্পট বলা হয়। তো এই 4টে টাইপের হটস্পট ভারতবর্ষে অবস্থিত, যেখানে বায়োডাইভার্সিটি খুবই রিচ এবং বিলুপ্ত প্রায় টাইপের প্রজাতি সেখানে অনেক অবস্থিত আছে। তাহলে মেনলি হটস্পট সম্পর্কে টিকা আসে কাকে বলে, কে প্রথম কনসেপ্ট চালু করেন, কবে চালু করেন, এবং ভারতবর্ষে অবস্থিত হটস্পটগুলোর নাম এবং তার অবস্থান, হটস্পট হওয়ার সত্ত্ব, এইগুলো জানলেই হটস্পট থেকে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কতগুলো ছোট ছোট ট্রাফিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেগুলো খুবই ছোট ছোট 1 বা 2 নম্বরের কোশ্চেন এগুলোর সাথেই রিলেটেডলি আসে। যেরকম একটা ছোট্ট জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে কি স্টোন স্পিসিস কি, কি স্টোন স্পিসিস কাকে বলে। তো কি মানে হচ্ছে প্রাইম, মানে যেটা দিয়ে কোনো জায়গার লক খোলা যায়। তো কিস্টোন স্পিসিস হচ্ছে সেই প্রজাতি, স্পিসিস মানে সেই প্রজাতি যেটার উপরে আরেকটা প্রজাতি ডিপেন্ডেন্ট, যার উপরে আরেকটা প্রজাতি ডিপেন্ডেন্ট। তো যদি আমি নিচে থেকে একটা প্রজাতি সরিয়ে নিই, তাহলে সেখানে আরেকটা প্রজাতি ধ্বংস হয়ে যেতে পারে। তো যেসব প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে বলা হয় কিস্টোন স্পিসিস, যেরকম হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। যেটা যদি অবলুপ্ত হয় তাহলে ওখানকার বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। যদি ফুললি রয়্যাল বেঙ্গল টাইগার কোনোদিন অবলুপ্ত হয়ে যায়, তাহলে সুন্দরবনই ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো কিস্টোন স্পিসিস হচ্ছে সেই স্পিসিস, যে স্পিসিস অবলুপ্ত হলে, যে প্রজাতি অবলুপ্ত হলে অন্য প্রজাতি অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে রেড ডাটা বুক। রেড ডাটা বুক কি? এইটা চালু করেছিল হচ্ছে IUCN। তো IUCN একটা সার্ভাইভাল সার্ভিস কমিশন গঠন করেছিল, যার আন্ডারে রেড ডেটা বুক প্রচলিত করা হয়েছে 1963-তে। এই রেড ডেটা বুক কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। তো IUCN কর্তৃক সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে এই রেড ডেটা বুক গঠন করা হয়েছে 1963-তে। কি এর উদ্দেশ্য? এই রেড ডেটা বুকে মেনলি 8টা ডিস্টিংক্ট মানে নির্দিষ্ট ওয়েতে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকে পৃথিবীতে একটা ডেজিগনেশন দেওয়া হয়েছে। কোন প্রাণী প্রজাতিগুলোকে? যেগুলোর সংখ্যা পৃথিবীতে কমে আসছে বা অবলুপ্ত হয়ে গেছে বা খুবই নিকট অবলুপ্ত হয়ে যেতে পারে, এরকম ধরনের প্রাণী বা উদ্ভিদের লিস্ট তৈরি করা হয়েছে। তো সেখানে 8টা গোষ্ঠীতে ভাগ করা হয়েছে উদ্ভিদ বা প্রাণীগুলোকে। একটা হচ্ছে এক্সটিন্ট, মানে যেটা আর পৃথিবীতে নেই, অলরেডি অবলুপ্ত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে এক্সটিন্ট। 2 নম্বর হচ্ছে একটা এক্সটিন্ট ইন দ্য ওয়াইল্ড, মানে বন্য পরিবেশে আর নেই, কিন্তু কয়েকটা অল্প সংখ্যক উদ্ভিদ বা প্রাণী কৃত্রিম পরিবেশে মানে এক্সিটু রিজার্ভেশনে সংরক্ষণ করা রাখা আছে। মানে চিড়িয়াখানায় বা বোটানিক্যাল গার্ডেনে এই ধরনের প্রাণী বা উদ্ভিদগুলোকে পাওয়া যায়, কিন্তু পরিবেশে আর নেই। এদেরকে বলা হয় এক্সটিন্ট ইন দ্য ওয়াইল্ড। 3 নম্বর ওয়েতে যেটা লিস্ট করা আছে এখানে, সেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে দারুণভাবে বিপন্ন। এরকম উদ্ভিদ বা প্রাণী যেগুলোর পৃথিবীতে এতটাই কমে গেছে যে এরা খুব তাড়াতাড়ি অবলুপ্ত পৃথিবী থেকে হয়ে যাবে, এক প্রকার নিশ্চিত, মানে এদেরকে আর পাওয়া যাবে না। যেরকম হচ্ছে পিগমি শুকর বলে একটা পাওয়া যায়, বা বারবেরিস উদ্ভিদ বলে একটা পাওয়া যায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড বা বিপন্ন, যেটার সংখ্যাও ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে বলেছি যেটার সংখ্যা খুবই কমে এসছে এবং বিলুপ্ত হয়ে যাবেই কয়েকভাবে। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে যার সংখ্যাও খুবই কমে এসছে, বাট অতটা নয় যে একদম খুবই নিকটে গিয়ে আর অবলুপ্ত হয়ে যাবে, বাট একটা সময় গিয়ে অবলুপ্ত হয়ে যাবে।
যাদেরকে বলা হবে এন্ডেঞ্জার্ড, যেরকম হচ্ছে রেড পান্ডা, যেটা আমাদের দার্জিলিং বা সিকিমে পাওয়া যায়, সেই রেড পান্ডা কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে ভালনারেবল, যে প্রজাতির সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে কিন্তু এন্ডেঞ্জার্ড মানে ভয়গ্রস্ত, মানে এরাও অদূর ভবিষ্যতে যদি টেক কেয়ার না হয় অবলুপ্ত হয়ে যাবে। ব্ল্যাক বাঘ আছে। আরেকটা ওয়েতে ভাগ করা হয়েছে 6 নম্বর, যেটাকে বলে লোয়ার রিস্ক, মানে যাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু অতটাও এন্ডেঞ্জার্ড নয় যে খুব নিকটে গিয়ে এরা অবলুপ্ত হয়ে যেতে পারে। মানে মোটামুটি একটা সংখ্যক আছে, কিন্তু যদি আমরা ঠিকঠাক ওয়েতে তাদেরকে ইউটিলাইজ না করি বা টেক কেয়ার না নিই তাহলে কিন্তু এক সময় এরা লোয়ার রিস্ক। তো এরকমভাবে একেবারে অবলুপ্ত হয়ে গেছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে খুব নিকটেই এরা অবলুপ্ত হয়ে যাবে, এন্ডেঞ্জার্ড মানে তার থেকে আরেকটু কম ভয় কিন্তু অবলুপ্ত হয়ে যাবে, ভালনারেবল মানে হচ্ছে তার থেকে আরেকটু পার্সেন্টেজ অবস্থিত আছে কিন্তু অবলুপ্ত হয়ে যেতে পারে। তেমন করে আস্তে আস্তে যারা যত বেশি অবলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে তার থেকে কম অবলুপ্ত হওয়ার সম্ভাবনা, তার থেকে কম অবলুপ্ত হওয়ার সম্ভাবনা, এরকম করে করে 8টা স্তরে উদ্ভিদ বা প্রাণীকে এই রেড ডেটা বুকে ভাগ করে তার লিস্ট পুরো কমপ্লিট করা হয়েছে। উদ্দেশ্য কি এই রেড ডেটা বুকে? উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ডের পপুলেশনের কাছে জানানো যে এই রেড ডেটা বুকে এই প্রাণীটা বা এই উদ্ভিদটা এই স্তরে রয়েছে, এন্ডেঞ্জার্ড স্তরে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্তরে, কোন স্তরে রয়েছে জানবো, সেই অনুযায়ী তাকে আমরা সেই অনুযায়ী এই লিস্ট তৈরি করে তাকে সেই অনুযায়ী আমরা টেক কেয়ার নিতে পারবো, মানে সিদ্ধান্ত গ্রহণ বা যে যে স্টেপ নেওয়া সেগুলো নিয়ে সেই উদ্ভিদ বা প্রাণীকে পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা করব, বা পৃথিবীর সমস্ত পপুলেশনের কাছে অ্যাওয়ারনেস তোলা যে এই প্রাণীটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্তরে চলে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি মরে যেতে পারে, যেরকম রেড পান্ডা, কোনোভাবেই তাকে আঘাতগ্রস্ত করা যাবে না, যতটাই সংখ্যা কমে এসছে যে কোনো দিন অবলুপ্ত হয়ে যেতে পারে। 3 নম্বর আর একটা ছোট্ট জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রেয়ার স্পিসিস কি। রেয়ার স্পিসিস বা বিরল প্রজাতি কি? বিরল প্রজাতি হচ্ছে সেই পপুলেশন, সেই স্পিসিস বা সেই প্রজাতি যেটা সংখ্যা কিন্তু যথেষ্ট কমে এসছে কিন্তু তার অবলুপ্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন না, সংখ্যায় খুবই কম হলেও পৃথিবীর একটা বৃহৎ অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, এখানে একটা আছে, ওখানে পৃথিবীর আছে, আফ্রিকা মহাদেশে একটা আছে, আটলান্টিকাতে একটা আছে, এশিয়াতে একটা আছে, তো সেখানে কোনো একটা পার্টিকুলার জায়গায় রেস্ট্রিক্টেড নেই, পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে আছে কিন্তু সংখ্যায় খুব কমে এসছে। তো এখানে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, কেন কি একটা মহাদেশের অবলুপ্ত হলো আরেক মহাদেশে সে হয়তো বেঁচে থাকতে পারে। যেরকম জিঙ্গো বাইলোবা বলে একটা উদ্ভিদ বা প্লান্ট, জিঙ্গো বাইলোবা, যেটা খুবই প্রাচীন উদ্ভিদ, সংখ্যাও খুবই কমে আসছে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এটা একটা দুটো করে ছড়িয়ে আছে, সেই ধরনের প্রজাতিকে বলা হবে রেয়ার স্পিসিস। তাহলে মোটামুটি এই বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, জীব বৈচিত্র্য চ্যাপ্টার যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আমি শেষ করলাম, এছাড়াও কয়েকটা শর্ট কোশ্চেন এর সাথে অ্যাড হবে পরে, ঠিক আছে, সেইগুলো কোশ্চেন অ্যান্সার যখন হবে তার সাথে আমি অ্যাড করে দেবো। 2-1টা জিনিস আর এখান থেকে পড়তে হবে, যেমন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি, এটা যদি তোমাদের আগেও পড়া সেইগুলো আর একবার পড়ে নেবে, ঠিক আছে। তো এরকম 2-1টা ছোটো ছোটো জিনিস আসবে পড়ার সময়, সেইগুলো ওর সঙ্গে পড়ে নেবে তোমরা। বাদ বাকি যেটুকু বলার মোটামুটি সাঁতরার বই থেকে আমার টপিকগুলো যেগুলো ডিসকাস করলাম সেগুলো ধরে চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করবে। থ্যাংক ইউ।